আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে আগামীকাল থেকে ৩ কার্যদিবস কলম বিরতি পালন করবে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। বিকেলে ভবনের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি ঘোষণা করেন। তবে কর্মকর্তারা ক্ষমতা কুক্ষিগত রাখতেই এমন কর্মসূচি পালন করছে বলে মনে করেন সংস্থাটির সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ। বলেন, এই অধ্যাদেশ বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে। মেজবাহ হাসানের রিপোর্ট। সোমবার মধ্যরাতে জারিকৃত এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ভবনের সামনে অবস্থান নেন কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবি কাঠামো পরিবর্তন হলে হুমকির মুখে পড়বে প্রশাসনিক স্বচ্ছতা। 14 মে, 15 মে এবং 17 মে এই 3 দিন আমাদের এনবিআর এর অধীনস্থ সকল দপ্তর কলম বিরতি পালন করবে। আন্তর্জাতিক যাত্রী সেবা, বাজেট এবং রপ্তানি এই 3টা কার্যক্রম চালু থাকবে, বাকি সকল কার্যক্রম এই কলম বিরতির আওতায় বন্ধ থাকবে। তবে এই নতুন অধ্যাদেশকে ইতিবাচক হিসেবে দেখছেন এনবিআর-এর সাবেক চেয়ারম্যান। বলছেন, এই অধ্যাদেশ বাতিলের দাবি অযৌক্তিক। সংস্থার কর্মীদের শঙ্কার কোনো কারণ নেই। যাদের ভেস্টেড ইন্টারেস্ট থাকে, ভেস্টেড ইন্টারেস্ট নিয়ে গড়ে ওঠে, তারা তো এটা হতে দিতে চায় না। কারণ তাদের প্রসংবাদ, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম ক্ষতিগ্রস্ত হবে। ও নিজে পাওয়া খর্ব হয়ে যাবে, এটা ও চায় না। কারণ সেটা তো সরাসরি বলতে পারে না। সেই জন্য ওই আমাদের কি হলো, আপনারা আমাদের কি করলেন, আমরা এটা হতে দেবো না বলে পেন ডাউন করতেছে বা করতেছে, এর তো কোনো মানে নেই। কর নীতি নির্ধারণ ও কর প্রশাসনকে আলাদা করে দক্ষতা বাড়ানো ও স্বার্থের সংঘাত কমানো এবং দেশের কর ভিত্তি বিস্তৃতি করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এনবিআর ভেঙে 2টি বিভাগ করা হলেও রাজস্ব আদায়ে এর কোনো প্রভাব পড়বে না এবং সংস্থাটির কর্মকর্তাদের এতে দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি। জানান, আর টাকা ছাপিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বাজেট বড় করা হবে না। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে 2টি বিভাগ সৃষ্টি করে সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আইএমএফের শর্ত মানতে ও তাদের মতামত উপেক্ষা করে এমন সিদ্ধান্ত দাবি করে আগে থেকেই এই প্রস্তাবের বিরোধিতা করে আসছিলেন আয়কর ও কাস্টমসের কর্মকর্তাদের অনেকে। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান অর্থ উপদেষ্টার কাছে। এনবিআর এর আপনার ইসে করার চিন্তা করার, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ওদের সাথে যে আলাপ করি না তা না। কারণ আলাপ যদি মনে করেন এনবিআরে হাজার হাজার কর্মচারী সদস্যের সাথে আলাপ করে তা না। যারা মেম্বার সদস্য ডেফিনেটলি তাদের সাথে আলাপ করে। ওদিকে আবার প্রশাসনের লোকের কিছু মন্তব্য আছে, তাদের সাথে আলাপ করা হয়েছে। এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না। এখন এনবিআর যদি পলিসিও করে, মানে যাদের খালি কাজ হলো কালেক্ট করা, তো এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টও থাকে। এ সময় তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, এমন সিদ্ধান্ত রাজস্ব আদায়ে কোনো প্রভাব ফেলবে কিনা। রাজস্ব আদায়ে কোনো প্রভাব না। আমরা এই পর্যন্ত যেটা অলরেডি কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% কিন্তু বেশি হয়েছে। খুব হতাশাব্যঞ্জক না। আসছে বাজেট কেমন হবে তা নিয়েও ধারণা দেন অর্থ উপদেষ্টা। বড় বড় মেগা প্রজেক্টে ধার করে ডেফিসিট দিয়ে এগুলি করব না, এবং ব্যাংক থেকে বড়োইং করে বিরাট তারপর টাকা ছাপিয়ে আমরা এগুলো বাজেটটা বাস্তবায়ন করে। আগামী অর্থ বছরের বাজেটে কিছুটা ঘাটতি থাকবে, তবে তা পূরণ করতে বিশ্ব ব্যাংক সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে বলেও জানান অর্থ উপদেষ্টা। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ভৌগোলিক অখণ্ডতা, প্রশাসনিক গুরুত্ব এবং ভোটারদের সংখ্যা বিবেচনা নিয়েই নতুনভাবে সীমানা নির্ধারণের কাজ শুরু করছে নির্বাচন কমিশন। 61টি আসনের 4% মামলা নিষ্পত্তি শেষ হলে 300 আসনে সীমানা নির্ধারণ হবে। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে নির্বাচন কমিশন সচিব আখতার হোসেন বলেন, জাতীয় নির্বাচনের সরঞ্জাম কিনেও নির্বাচনের পথে এগিয়ে থাকছেন তারা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট।
জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণ অধ্যাদেশ 1976। এই অধ্যাদেশ অনুসারেই আঞ্চলিক অখণ্ডতা, জনশুমারি ও গুরুত্ব বিবেচনা না করেই এতদিন হয়ে আসছিল সীমানা পুনর্নির্ধারণ। এরই আলোকে হচ্ছিল বিগত সংসদ নির্বাচনগুলো। বাংলাদেশের যে বাস্তবতা, কিছু জেলা আছে একদম ছোট, আবার কিছু জেলা আছে একদম বড়। সো এই জন্য আমরা কতগুলো ক্যাটাগরিতে ভাগ করেছি, যে ছোটগুলোর জন্য এই যে পপুলেশনের ডেভিয়েশন সেটা একরকম, আর বড়গুলোর জন্য আর একরকম। ঢাকা এবং চট্টগ্রামে এটাকে সর্বোচ্চ 25% করার কথা বলেছি 2024 সালের নির্বাচনে। এই ডেভিয়েশনটা 50%, 60% ছিল, যেটা একদম অ্যাবনর্মাল। এটা সারা দুনিয়াতে কোথাও নাই। কিন্তু সম্প্রতি 61টি আসনে 405টি আবেদনে সেসব সীমানা পুনর্নির্ধারণ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এরপরই এই অধ্যাদেশটি সংশোধন করে গেজেট প্রকাশিত হয়েছে। আবেদন গৃহীত হলে শুধু ওই এলাকা নয়, পার্শ্ববর্তী এলাকার সীমানা পরিবর্তন হবে বলে জানান নির্বাচন কমিশন সচিব। বিদ্যমান আইনের আওতায় পর্যালোচনা করব। এখন বিদ্যমান আইনের আওতায় পর্যালোচনা করতে গেলে যে উপাত্তগুলো আছে, জিওগ্রাফিক্যাল লোকেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ লোকেশন, এই বিষয়গুলোকে রেখে এই জিনিসগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে একটা সম্মানজনক বা পরিস্থিতিতে আসবো, সন্তোষজনক পরিস্থিতিতে আসবো, এবং যেটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা করব। সীমানা পুনর্বিন্যাসে ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত, প্রশাসনিক সুবিধা ও গুরুত্ব, ভোটারদের আধিক্য বিবেচনা করা হবে। নির্বাচন কমিশনের এই প্রশাসনিক প্রধান বলেন, জাতীয় নির্বাচনের কেনাকাটা শুরু হয়েছে। প্রয়োজনীয় সংস্কারের পর যেন নির্বাচন বিলম্বিত না হয়, এ কারণে তারা কার্যক্রম চলমান রেখেছেন। আমাদের টেন্ডারিং প্রসেস কমপ্লিট করতে আমরা 5 থেকে 6 মাসের মধ্যে করতে পারি। তাহলে আমাদের নির্বাচন যখনই হোক না কেন, এগুলো পেরিশেবল আইটেম না। যেহেতু পেরিশেবল আইটেম না, কাজে আমরা আমাদের প্রস্তুতিটা তো রাখতেই হবে। নির্বাচনের তারিখটা আমরা যেন পিছিয়ে না পড়ি, এই জন্য আমাদেরকে প্রস্তুতিটা রাখতে হবে। সীমানা পুনর্নির্ধারণের আবেদনকারীদের বেশিরভাগই 2008 সালের আগের সীমানায় ফিরে যেতে চান বলে জানা গেছে। কোনো আসনে সীমানা নির্ধারণে পরস্পর বিরোধী অভিযোগ পড়েছে বলে জানিয়েছেন সচিব। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি ছোট গোষ্ঠী তাদের স্বার্থ রক্ষায় বাংলাদেশকে একটি দিকে নিয়ে যাবে, সেটা হবে না। আর দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, মেয়ার সরকার বাদ দিয়ে এখন নির্বাচিত সরকার দরকার। এছাড়া সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনাকে রক্ষা করে ভারত পশ্চিম কাশ্মীরের মতো বাংলাদেশকেও পূর্ব কাশ্মীরে পরিণত করতে চাইছে। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ইফতেখার রেজা রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, শেখ হাসিনার মালিকানার হাত বদল হয়েছে, দেশের মালিকানা দেয়া হয়নি, তাই দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বানও জানান তিনি। বলেন, নির্বাচিত সরকার না আসলে দেশে কোনো বড় বিনিয়োগ আসবে না। আপনি দেশের মানুষকে জিম্মি করে আপনার একটা গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য আপনি সংস্কারের কথা বলবেন, আপনি জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন জনগণকে বাইরে রেখে, সেটা তো বাংলাদেশে আর হবে না। মানবিক করিডোরের অর্থটা কি? একটি অনির্বাচিত সরকার, তারা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে, তারা কথা বলে যাচ্ছে। প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ স্মরণে গণসমাবেশ উপলক্ষে আয়োজন করা হয় গোলটেবিল বৈঠকের। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তিস্তার পানি সমস্যা ভারতীয় আধিপত্যের অংশ। ভারতেও সেখানকার পরিবেশবাদীরা আন্দোলন করেছে, মিছিল করেছে, তীব্র প্রতিবাদ করেছে একটা টিপাই মুখ বাঁধে, সেখানেও তারা করেছে। যেটা করা ঠিক হবে না, এটা ভারতেও এটার এফেক্ট হবে। আরেকটা হচ্ছে আপনার রামপাল কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ কেন্দ্র, সেটার ব্যাপারে। একই অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন, মিয়ানমারের সম্পদের উপর সুপার পাওয়ারদের নজর পড়ছে, এর প্রভাবে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হতে পারে। মিয়ানমারের যে সমস্যার কথা আমরা ইদানিং শুনছি, বা আরও সামনে অনেক জটিল পরিস্থিতির উদ্ভব সেখানে হবে, সেখানেও একটা কারণ হলো যে মিয়ানমারের অনেক প্রাকৃতিক সম্পদ আছে, এটির প্রতি বহিঃশক্তি এবং সুপার পাওয়ারদের নজর পড়েছে। এর জন্য হয়তো আনউইলিং ভিকটিম বাংলাদেশকে হতে যেতে পারে। মানবিক করিডোর নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করার সমালোচনা করেন বিএনপির নেতারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। আগামী 16ই মে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির যুব শাখা জাতীয় যুব শক্তি।
শুক্রবার বিকেল ৩টায় গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে আয়োজিত হবে জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠান। রাজধানী বাংলা মোটরে দলীয় কার্যালয় ব্রিফিংয়ে কথা জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। বলেন, যুব সমাজকে গণমুখী করতে কাজ করবে জাতীয় যুব শক্তি। অন্যান্য রাজনৈতিক দলের মতো চাঁদাবাজি এবং দখলদারিত্ব নয়, বরং সমাজে এসব অপকর্ম প্রতিরোধে ভূমিকা রাখবে এনসিপির এই যুব শাখা। জাতীয় সঙ্গীত অবমাননা এনসিপি সহ্য করবে না জানিয়ে তিনি জাতীয় সঙ্গীত বিরোধীদের গণমানুষের আবেগ আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান। বাংলাদেশকে নতুনভাবে পুনর্গঠন করার জন্য আমাদের জাতীয় নাগরিক পার্টির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ৭১ আমাদের ভিত্তিমূল, আমরা ২৪-এ সেটা রিক্লেম করেছি এবং এই ভিত্তিমূল আমাদের থাকতে হবে। যদি কোনো গোষ্ঠী, কোনো পক্ষ ৭১কে বাইপাস করে রাজনীতি করতে চায়, এটা তাদের রাজনীতিটা বুমেরাং হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন জাপান সফরে মেট্রো রেলের নতুন সংযোগ, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এ কথা জানান। ১৫ মে টোকিওতে বাংলাদেশ জাপান ষষ্ঠ ফরেন অফিস কনসালটেন্সি অনুষ্ঠিত হবে। আগামী ২৯-৩০ মে জাপানের রাজধানী টোকিওতে নিক্কেই ফোরামের সম্মেলনে যোগ দেবার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। দ্বিপাক্ষিক বৈঠক করবেন দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে। সাইদা শিনিচি বলেন, বাংলাদেশের সাথে দ্বিতীয় ও তৃতীয় মেট্রো রেল লাইন তৈরিতে কাজ করতে আগ্রহী জাপান। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরে নানা বিষয়ে আলোচনা হবে। অর্থনৈতিক, বাণিজ্যিক, সংস্কৃতি সহ দ্বিপাক্ষিক ইস্যুগুলো আলোচনার টেবিলে থাকবে। মেট্রো রেল ব্যবস্থাপনায় আমরা কাজ করেছি। নতুন যে সকল লাইন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে সেখানেও জাপান সহযোগিতা করতে আগ্রহী। মার্কিন ডলারের বিনিময় হারে নমনীয়তা আনার শর্তে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণের কিস্তি পেতে যাচ্ছে বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংকের সূত্রে মিলেছে এমন তথ্য। IMF এর শর্ত ছিল বাংলাদেশ ব্যাংক ডলার দাম নির্ধারণে ক্রলিং পেগ পদ্ধতি বা বাজার ভিত্তিক করার ব্যাপারে সম্মত হতে হবে। একাধিক বৈঠকের পর বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নমনীয় করতে রাজি হয়েছে। এতে চলমান ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশকে ২ কিস্তির অর্থ ছাড় করতে সম্মত হয়েছে IMF। ২ কিস্তিতে বাংলাদেশকে ১৩০ কোটি ডলার দেবে সংস্থাটি। আগামী জুনের মধ্যেই মিলতে পারে এই অর্থ। আগামীকাল বুধবার বাংলাদেশ ব্যাংক গভর্নর সংবাদ সম্মেলন ডেকেছেন। সেখানে IMF এর ঋণ ছাড়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রনেতা সাগর হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে ৪ দিনের রিমান্ড দিয়েছে আদালত। মিরপুর থানায় হত্যা মামলায় ৪৯ নম্বর এজাহার নামীয় আসামি মানিকগঞ্জ ২ আসনের সাবেক এই এমপি। দুপুরে ঢাকা মহানগর মুখ্য ম্যাজিস্ট্রেট আদালতে তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করেন। উত্তেজিত জনতা রোষানল থেকে বাঁচতে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে আদালতে তোলা হয় তাকে। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে আসামি পক্ষের আইনজীবী শুনানিতে অংশ নেননি। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক বলেন, ছাত্র জনতার গণহত্যায় জড়িত ছিলেন তিনি। এ মামলায় অধিক তদন্তের স্বার্থে আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। গত সোমবার মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। মানিকগঞ্জে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে মমতাজ বেগমের বিরুদ্ধে। পুলিশ খুনি বাহিনী হতে পারে না, তাদের হাতে সর্বোচ্চ শটগান থাকতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। বিকেলে রাজধানী মিরপুরে পুলিশ স্টাফ কলেজ মাঠে আয়োজিত আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় প্রশ্নের জবাবে আইজিপি জানান, রাইফেলের মতো যেসব অস্ত্রে মানুষের মৃত্যু হয় সেসব অস্ত্র এড়িয়ে উন্নত বিশ্বের পুলিশের আদলে সুসজ্জিত করার কথা বলা হয়েছে। তবে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। আমরা অন প্রিন্সিপাল এটাই মনে করি যে পুলিশ ক্যানট বি এ কিলার ফোর্স। আমার কাছে বড় জোর শটগান থাকবে, এটাই একটা স্বাভাবিক প্রত্যাশা সবার, তাই না? এখন যেসব জায়গায়, বিশেষ জায়গাগুলোতে যেখানে আপনার ইনসার্জেন্সি থাকে, আপনার রিভল্ট হওয়ার সম্ভাবনা থাকে, আপনার ওইসব বিদ্রোহী থাকে, যেখানে
সেসব জায়গায় অবশ্য আর্মামেন্টারিয়ামটা ডিফারেন্ট হয়। সম্প্রতি আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে উঠে এই অলরাউন্ডারের লক্ষ্য প্রথম স্থান দখল করা। বাংলাদেশে হয়ে দীর্ঘ সময় বিশ্বের 1 নম্বর অলরাউন্ডারের জায়গা দখল করে রেখেছিলেন সাকিব আল হাসান। তিনি ছাড়া কেউই তার কীর্তির ধারে কাছেও যেতে পারেনি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে একই টেস্টে 5 উইকেট শিকার ও শতক করার পরেই শীর্ষস্থান দখলের আলোচনায় এসেছেন এই অলরাউন্ডার। এই মুহূর্তে টেস্টের শীর্ষ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, তার রেটিং পয়েন্ট 400, মিরাজের 327। পারফরম্যান্সের ধারাবাহিকতা রেখে শীর্ষে জায়গা করে নিতে চান মিরাজ। এক নম্বর আসতে পারলে আরো ভালো লাগবে। এক লক্ষ্য তো অবশ্যই অনেক উপরে যাওয়ার, বাট তারপরও এন্ড অফ দ্য ডে অনেক লং টাইম যেতে হবে, নিজের ফিট থাকতে হবে, ভালো খেলতে হবে, পারফরমেন্স করতে হবে। সো ওইভাবে অনেক বড় চিন্তা করছি না, ছোট ছোটভাবে আগানোর চেষ্টা করছি। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের জিটিভ ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।